গল্পের শুরুতে আমাদের পরিচয় হয় টেন নামের এক ডেলিভারি বয়ের সাথে। সে অত্যন্ত গরিব ঘরের একটা ছেলে, তাই সে দিনরাত এক করে হাড়ভাঙা খাটুনি খাটে যাতে সে তার ছোট ভাই জিনের পড়াশোনার সমস্ত খরচ একাই চালাতে পারে। টেন ভীষণ দ্রুতগতিতে কাস্টমারদের অর্ডার ডেলিভারি করে, এমনকি সে তার বন্ধুদের অর্ডারগুলো ডেলিভারি করতেও তাদের সাহায্য করে। একদিন রাতের বেলা এক বড়লোক অহংকারী মেয়ে আর তার বয়ফ্রেন্ড টেনের হাত থেকে পার্সেলটা ছিনিয়ে নিয়ে সোজা রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। এই দৃশ্য থেকে টেনের রক্ত রাগে টকবক করে ফুটতে শুরু করে। সে এক সেকেন্ডও দেরি না করে ফটাফট নিজের মোটরসাইকেলে উঠে বসে এবং ওই দুজনের গাড়িকে ধাওয়া করতে শুরু করে। টেন একজন মারাত্মক এক্সপিরিয়েন্স রাইডার ছিল। সে বিদ্যুতের গতিতে বাইক চালাচ্ছিল। সে কিছুতেই ওই দুজনকে চোখের আড়াল হতে দেয় না এবং একটা শর্টকাট রাস্তা দিয়ে গিয়ে ঠিক তাদের ধরে ফেলে। টেন সোজা তাদের গাড়ির সামনে নিয়ে গিয়ে বাইকটা দাঁড় করিয়ে দেয়। এরপর সে ঠিক ওই খাবারটাই বের করে আনে যা তারা রাস্তায় ছুঁড়ে ফেলেছিল। টেন তাদের ওই খাবারটা ফেরত দেয় এবং সে খাবারের পুরো টাকা দাবি করে। ততক্ষণে আশেপাশে অনেক মানুষ সেখানে ভিড় জমে ফেলে। এতগুলো মানুষের সামনে পাবলিকলি ইনসাল্ট হওয়ার হাত থেকে বাঁচতে ওই বড়লোক ছেলেটা বাধ্য হয়ে টেনকে টাকাগুলো দিয়ে দেয়। নিজের কাজ শেষ করার পর টেন তার ছোট ভাই জিনের সাথে দেখা করতে যায়। টেন তার ভাইকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসে, কারণ এই পৃথিবীতে তাদের এই ছোট্ট পরিবারটি ছাড়া আর কেউ নেই। টেনের গাছপালার প্রতি ভীষণ শখ। সে খুব জলদি নিজের একটা ক্যাফে খুলতে চলেছে। তবে যাওয়ার আগে টেন তার ভাইয়ের ওপর কিছুটা রেগে যায়, কারণ জিন পরীক্ষায় ফেল করছিল। সে জিনকে কড়া ভাষায় বোঝায় যে পড়াশোনায় পুরো মন দাও। এরপর টেন নিজের মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে যায়। জিন যখন ঘরে পৌঁছায় তখন সে দেখতে পায় যে টেন তার অ্যাকাউন্টে 501 পাঠিয়ে দিয়েছে, যাতে সে বিনা কোনো টেনশনে নিজের পড়াশোনা চালিয়ে যেতে পারে। এদিকে টেন তার শখের গাছগুলোর জন্য কিছু ফার্টিলাইজার বা সার কিনে আনে। সে তার গাছগুলো নিজের সন্তানের মতো যত্ন নেয়। তার বন্ধুরাও তার ক্যাফে ডেকোরেট করতে তাকে সাহায্য করছিল, কারণ আর মাত্র কয়েকদিন পরই তার স্বপ্নের ক্যাফে ওপেন হতে চলেছে। ঠিক তখনই সেখানে সবার জন্য খাবার নিয়ে সেখানে হাজির হয় টেনের ফিয়ন্সে সিয়ন। সবাই মিলে একসাথে বসে হাসি মজায় মেতে ওঠে আর খাবার খায়। খাওয়া শেষে টেন আর সিয়ন একান্তে নিজেদের মধ্যে কথা বলে। তারা দুজনকে পাগলের মতো ভালোবাসে এবং খুব শীঘ্রই তারা বিয়েও করতে চলেছে। সিয়ন মুগ্ধ হয়ে তাকে বলে, আমি তোমাকে এই জন্য এত পছন্দ করি, কারণ তুমি ভীষণ পরিশ্রমী আর একজন স্ট্রাগল করা ছেলে। ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাই যে টেন আর সিয়ন দুজনের হাতে দুটো ব্রেসলেট পরা আছে। এই ব্রেসলেটগুলোই ছিল তাদের এনগেজমেন্ট রিং বা আংটির বিকল্প, কারণ টেনের কাছে এত টাকা ছিল না যে সে সিয়নের জন্য একটা সোনার আংটি কিনতে পারে। পরদিন সকালে টেন খুব ভোরে ঘুম থেকে ওঠে এবং সারাদিনের জন্য নিজের খাবার একবারে তৈরি করে নেয়। এরপর সে কাজে বেরিয়ে পড়ে এবং একের পর এক অর্ডার ডেলিভারি করতে শুরু করে। কিন্তু বেচারা টেন খুনাখুরে জানতো না যে আজকের দিনে প্রতিটা সেকেন্ড আগে থেকে কেউ একজন প্ল্যান করে রেখেছে। আসলে কেউ একজন তার জীবনটা চিরতরে বরবাদ করে দেওয়ার জন্য এক মাস্টার প্ল্যান সাজিয়ে বসেছিল, যার ভয়ঙ্কর সত্যিটা আমরা গল্পের সামনের দিকে জানতে পারবো। এবার মুভির মূল অংশে আসা যাক। একটি পার্সেল ডেলিভারি করার পর টেন যেমনই নিচে যাওয়ার জন্য ঘোরে, ঠিক তখনই লিফট উপরের দিকে চলে যায়। তাই বাধ্য হয়ে তাকে সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। হঠাৎ করে তার নজর যায় একটা গাছের টবের দিকে, যেটা সঠিক যত্ন না পাওয়ার কারণে মরে যাচ্ছিল। টেন গাছগুলোকে ভীষণ ভালোবাসতো, তাই সে টবকে ছায়া থেকে সরিয়ে এমন একটা জায়গায় রাখে যেখানে ঠিকমতো রোদ পড়ে। এরপর সে একটা কাগজে ওই গাছের মালিকের জন্য কিছু অ্যাডভাইস বা যত্ন নেওয়ার নিয়ম লিখে রেখে যায়, যাতে গাছটা বেঁচে যায়। কিন্তু টেন জানতো না যে তার এই সামান্য ভালো কাজটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। এরপর রাস্তায় এক বয়স্ক মহিলা টেনের কাছে সাহায্য চায় তার ভারী ব্যাগটা রাস্তার ওপারে পৌঁছে দেওয়ার জন্য। টেন মনের দিক থেকে সত্যি একজন অসাধারণ মানুষ ছিল, তাই সে হাসি মুখে ওই মহিলার সাহায্য করে ব্যাগটা ওপারে রেখে আসে। কিন্তু টেনের বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে ওই ব্যাগের ভেতর আসলে কি আছে। রাতের বেলায় টেন একটা দোকান থেকে খাবার কেনে এবং বাইরে সে খেতে শুরু করে। ঠিক তখনই সে খুব কাছ থেকে একটা ফোনের রিংটোন বাজতে শোনে। প্রথমে টেন একটু ঘাবড়ে যায়। এরপর সে বেশি কিছু না ভেবেই ওই বেয়ারিশ ফোনটা হাতে তুলে নেয় এবং কলটা রিসিভ করে। ফোনের ওপাশ থেকে একটা মেয়ে কথা বলে ওঠে। সে জানায় যে এই ফোনটা তার, আর সে টেনের কাছে রিকোয়েস্ট করে যেন টেন ফোনটা তার দেওয়া ঠিকানায় পৌঁছে দেয়। শুরুতে টেন এই ঝামেলা জড়াতে একদমই রাজি ছিল না। সে পরিষ্কার না করে দেয়। কিন্তু মেয়েটা যখন তাকে সামান্য কাজের জন্য 3 লাখ ওয়ান অফার করে, তখন টেনের মনেও লোভ চলে আসে এবং সে ফোনটা ডেলিভারি করার জন্য রাজি হয়ে যায়। মেয়েটির কাছ থেকে ঠিকানা নেওয়ার পর টেন তার বাইক স্টার্ট করে এবং ওই জায়গার দিকে রওনা দেয়। যখন সে ওই ঠিকানায় পৌঁছায় তখন সে দেখে যে জায়গাটা আসলে একটা টানেল। জায়গাটার পরিবেশ দেখে টেনের ভেতর একটা অদ্ভুত আর গা ছমছমে অনুভূতি হয়। ঠিক তখনই মেয়েটার ফোন আবারও বেজে ওঠে। মেয়েটি তাকে বলে, সামনে যে টানেলটা দেখতে পাচ্ছ ওর ভেতরে একটা ইমার্জেন্সি ফোন বক্স আছে। ফোনটা ঠিক ওই বক্সের ভেতরে রেখে দাও, আর তোমার পারিশ্রমিক ওখানে রাখা আছে। টেন আসলে মেয়েটার বাড়িতে গিয়ে ফোনটা হাতে হাতে দিতে চেয়েছিল, কিন্তু মেয়েটা তাকে তার বাড়ির আসল ঠিকানা কোনোভাবেই দিচ্ছিল না। টাকার লোভে পড়ে টেন ওই টানেলের ভেতর প্রবেশ করে। সে ঠিক ওই ইমার্জেন্সি ফোন বক্সের ভেতর ফোনটা রেখে দেয় এবং সেখান থেকে নিজের 3 লাখ ওয়ান তুলে নেয়। কিন্তু যেমনই সে কাজ শেষ করে সেখান থেকে ফিরে যাবে, হঠাৎ করে একটা বিশাল ট্রাক তার দিকে হাই বিম লাইটস চালিয়ে দেয়।
এই তীব্র আলোতে ট্রেনের চোখ ধাঁধিয়ে যায়। সে কিছুই বুঝতে পারছিল না যে ট্রাকটা কেন হঠাৎ এমন করছে। পরদিন সকালে ট্রেন ভীষণ খুশিতে ভাসছিল, কারণ সে শুধুমাত্র একটা ফোন ডেলিভারি করেই 3 লাখ ওন ইনকাম করে ফেলেছে। কিছুক্ষণ পর তার ভাই জিনও চলে আসে এবং দুজনে মিলে একসাথে বসে ব্রেকফাস্ট করে। দুপুরের দিকে ট্রেন যখন একা ঘরে ছিল এবং বাইরে তুমুল ব্যাগে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে পুলিশ তার ঘরের দরজা ভেঙে ঝড়ের গতিতে ভেতর ঢুকে পড়ে। ট্রেন চমকে গিয়ে তাদের হাত থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু পুলিশ অফিসাররা একঝোঁকে ঝাঁপিয়ে পড়ে তাকে মাটিতে ফেলে দেয় এবং তাকে অ্যারেস্ট করে সোজা থানায় নিয়ে যায়। থানায় পৌঁছানো মাত্রই ট্রেনকে অসংখ্য সাংবাদিক ঘিরে ধরে। তারা সবাই তাকে এমন একটা খুনের ব্যাপারে প্রশ্ন করতে থাকে যা সে জীবনও করেনি। এই খবরটা পুরো দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সবাই এটাই বিশ্বাস করতে শুরু করে যে আসল খুনি হলো ট্রেন এবং তার ফাঁসি হওয়া উচিত। পুলিশ স্টেশনের ভেতরে অফিসাররা ট্রেনের ওপর অভিযোগ আনে যে সে নাকি একটা মেয়েকে র্যাপ করেছে এবং তারপর তাকে অত্যন্ত নৃশংসভাবে খুন করেছে। ট্রেন কাঁদতে কাঁদতে তাদের বোঝানোর আপ্রাণ চেষ্টা করে যে আমি আমার পুরো জীবনেও ওই মেয়েটাকে একবারের জন্য দেখিনি, আপনাদের কোথাও বড় কোনো ভুল হচ্ছে। কিন্তু পুলিশ অফিসাররা চরম তাচ্ছিল্যের সাথে বলে, তুমি যে জঘন্য কাজ করেছো তার শাস্তি তুমি পাবেই। ট্রেন বারবার চিৎকার করে বোঝাতে থাকে, কিন্তু তাদের পাথরের মতো হৃদয়ে কোনো প্রভাবই পড়ে না। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, নিজের জীবনে এত বড় একটা ঝড় বয়ে যাওয়ার পরও ট্রেন তার শখের গাছগুলোর ব্যাপারে টেনশন করছিল। সে ভাবছিল এখন এই গাছগুলোর যত্ন কে নেবে। তার ভয় হচ্ছিল যে তার অবর্তমানে গাছগুলো হয়তো মারা যাবে। এদিকে সেই মেয়েটির লাশ উদ্ধার করা হয় একটি সুটকেসের ভেতর থেকে। হ্যাঁ, বুঝতে পারছো তো, এটা ঠিক সেই সুটকেসটি ছিল যা ট্রেন গতদিন ওই বয়স্ক মহিলাটিকে সাহায্য করতে গিয়ে রাস্তার উপরে রেখে এসেছিল। ট্রেনের বন্ধুরাও থানায় তার সাথে দেখা করতে আসে। ট্রেন তাদের কাছে আকুতি করে বলে তারা যেন তার গাছগুলোর খেয়াল রাখে। ঠিক তখনই তার বন্ধুরা তাকে এমন এক ভয়ঙ্কর দুঃসংবাদ দেয়। তারা জানায় যে ট্রেনের সমস্ত পার্সোনাল ইনফরমেশন এবং সিওনের সাথে তার প্রাইভেট ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গেছে। এই ঘটনা দেখে সিওনও মানসিকভাবে পুরোপুরি আপসেট হয়ে পড়ে। তার মনেও সন্দেহ দানা বাঁধতে শুরু করে যে হয়তো ট্রেন নিজেও তাদের প্রাইভেট ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে। জেলের ভেতর ট্রেন ইনভেস্টিগেটরদের বারবার বলতে থাকে, আমি কাউকে খুন করিনি, আমাকে এখান থেকে কবে যেতে দেবেন। ইনভেস্টিগেটর ঠান্ডা গলায় জবাব দেয়, যদি তোমার নির্দোষ হওয়ার প্রমাণ হয় তবেই তুমি যেতে পারবে, তা না হলে তোমার পুরো জীবনটা এই জেলের অন্ধকারে পচে মরতে হবে। ট্রেন রাগের হতাশায় ফেটে পড়ে বলে, আমি কিচ্ছু করিনি। কিন্তু ওই জেলের চার দেওয়ালে তার আর্তনাদ শোনার মতো কেউ ছিল না। শেষমেশ অসহায় হয়ে ট্রেন পুরোপুরি ভেঙে পড়ে। সে কিছুতেই মেলাতে পারছিল না যে হঠাৎ করে তার সাজানো জীবনে এই প্রলয় কিভাবে নেমে এলো। অন্যদিকে সিওন তার দোকান বন্ধ করে দেয় এবং ট্রেনের হয়ে আইনি লড়াই করার জন্য একজন উকিল হায়ার করে। উকিল জানায় যে তাদের হাতে সময় খুব কম, তাই যা করার খুব দ্রুত করতে হবে। ট্রেনের বন্ধুরা তার গাছগুলো খুব ভালো করে যত্ন নিচ্ছিল এবং তারা প্রতিজ্ঞা করে যে ট্রেনকে জেল থেকে বের করে আনার জন্য তারা নিজেদের জান বাজি রেখে লড়বে। পরের দিন সিওন ট্রেনের সাথে দেখা করতে জেলে যায়। সিওনের মনে কোনো এক গোপন কোণায় সামান্য একটা সন্দেহ কাজ করছিল যে ট্রেন সত্যি জঘন্য ক্রাইমটা করেনি তো। কিন্তু ট্রেন তার চোখের দিকে তাকিয়ে বিশ্বাস করায় যে সে স্বপ্নে এমন কিছু করার কথা ভাবতে পারে না। সিওন ট্রেনের কথায় পূর্ণ ভরসা রাখে এবং তাকে কথা দেয়, আমি তোমাকে জেল থেকে বের করার জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব, তুমি শুধু জেলের ভেতর নিজের মনোবলটা ধরে রেখো। এরপর সিওন, জিন এবং ট্রেনের বন্ধুরা আবার ওই উকিলকে ডাকে। উকিল তাদের বুঝিয়ে বলে, তোমরা যদি ট্রেনকে বাঁচাতে চাও তবে আমাদের কোর্টে এটা প্রমাণ করতে হবে যে ঠিক যেই সময়ে ওই মেয়েটি খুন হয়েছিল ট্রেন সেই সময় অন্য কোথাও ডেলিভারি কাজে ব্যস্ত ছিল। তাই উকিলের পরামর্শ অনুযায়ী ঠিক করা হয় যে গত দুদিনের প্রতিটি সেকেন্ডের হিসাব নিয়ে ট্রেনের একটা অত্যন্ত ডিটেইল টাইমলাইন তৈরি করতে হবে। সবার কাছে আইডিয়াটা খুব জোস মনে হয়, আর কাজটা খুব একটা কঠিনও ছিল না, কারণ ট্রেন তার ডেলিভারি প্রতিটি রিসিট খুব যত্ন করে জমিয়ে রাখত। সিওন, ট্রেনের ভাই আর তার বন্ধুরা একজোট হয়ে শপথ নেয় যে তারা ট্রেনকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বে। সিওন ট্রেনকে যারা করে গত 2 দিনের খুঁটিনাটি প্রতিটি সেকেন্ডের হিসাব বের করে, যাতে তার কমপ্লিট টাইম লাইন তৈরি করা যায়। এরপর তারা ট্রেনের জমানো সমস্ত ডেলিভারি রিসিট এক জায়গায় জড়ো করে। ট্রেন ওই 2 দিনে যে যে ঠিকানায় অর্ডার ডেলিভারি করেছিল তারা ঠিক সেই জায়গাগুলোতে গিয়ে তদন্ত করতে শুরু করে, যাতে প্রমাণ করা যায় ট্রেন ঠিক কোন সময় কোথায় ছিল। আশেপাশে সবাই খুব ভালো করে জানতো যে ট্রেন একজন ভীষণ ভালো আর সৎ ছেলে, তাই তাকে চেনে এমন সবাই তাদের এই তদন্তে মন থেকে সাহায্য করে। কিছু কিছু সময় ডিটেলস তারা মেলাতে পারছিল না, তাই তারা আবার জেলে গিয়ে ট্রেনের সাথে দেখা করে। ট্রেন মাথা খাটিয়ে মনে করে বলে যে ওই নির্দিষ্ট সময় সে ঠিক কোথায় ছিল। শুধু তাই নয়, তারা রাস্তায় বিভিন্ন সার্ভেলিয়েন্স ক্যামেরা থেকেও সিসিটিভি ফুটেজ কালেক্ট করে, যা দিয়ে ট্রেনের প্রতিটি মুভমেন্ট সেকেন্ডে সেকেন্ডে প্রমাণ করা সম্ভব ছিল। অবশেষে তারা ট্রেনের গত 2 দিনের একটা পারফেক্ট আর মারাত্মক ডিটেল টাইমলাইন তৈরি করে ফেলে। খোদ উকিল এই রিপোর্ট দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না যে এরা এতটা নিখুঁত ইনফরমেশন কিভাবে জোগাড় করলো।
এই টাইমলাইনটা পানির মতো পরিষ্কার প্রমাণ করে দিচ্ছিল যে টেন গত 2 দিনে 1 সেকেন্ডের জন্য কোথাও থামেনি। সে তার জীবনের প্রতিটি সেকেন্ড শুধু কাজেই ব্যয় করেছে, তাই তার কাছে কোনো ক্রাইম করা বা খুন করার মতো এক বিন্দু সময় ছিল না। উকিল কনফিডেন্সের সাথে বলে, এই ডিটেলস টাইমলাইনের জোরে আমরা খুব সহজে এই কেস জিতে যাব। এই কথা শুনে সবার মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে এবং তাদের মনে দৃঢ় বিশ্বাস জন্মায় যে টেন খুব শিগগিরই সসম্মানে বাইরে বেরিয়ে আসবে। সিওন নিজেও এই টাইমলাইন দেখে অবাক হয়ে যায়। সে ভাবতে পারেনি টেন দিনরাত কতটা হাড়ভাঙা খাটুনি খেটে টাকা রোজগার করত। অবশেষে সেই কোর্ট হিয়ারিং এর দিন চলে আসে। জিন এবং সিওন টেনকে বুকে সাহস জুগিয়ে বলে, ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। টেনের উকিল জজের সামনে টেনের অ্যারেস্ট হওয়ার আগের 2 দিনের সে কমপ্লিট টাইমলাইন উপস্থাপন করে। সে জজকে অত্যন্ত লজিক দিয়ে বোঝায় যে টেন সারাক্ষণ কাজের মধ্যে ডুবে থাকতো এবং তার প্রতিটি মুভমেন্ট একদম সলিড রেকর্ড তাদের কাছে আছে। আশেপাশের সমস্ত মানুষও সাক্ষ্য দিয়েছে যে সে একজন সৎ ও পরিশ্রমী ছেলে। তাই এটা পুরোপুরি ইম্পসিবল যে তার কাছে ভিকটিমকে খুন করার মতো কোনো সময় ছিল। এইসব প্রমাণ দেখে সবারই মনে হচ্ছিল যে টেন সত্যি নির্দোষ এবং আজ সে মুক্তি পেয়ে যাবে। কিন্তু ক্লাইম্যাক্স তো শুরু হয় তখন যখন প্রসিকিউটর উঠে দাঁড়ায়। মুহূর্তের মধ্যে কোর্টরুমের পুরো হাওয়া বদলে যায়। প্রসিকিউটর অত্যন্ত শয়তানি হাসি হেসে বলে, মাননীয় বিচারক, টেনকে দেখে আমারও খুনি মনে হয় না, কিন্তু এই খুনের আসল রহস্য তো ডিফেন্স উকিলের বানানো এই টাইমলাইনের মধ্যেই লুকিয়ে আছে। সে ব্যাখ্যা করে বলে যে এই টাইমলাইন অনুযায়ী টেন ওই ভিকটিম মেয়েটিকেও একটি অর্ডার ডেলিভারি করেছিল। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো টেনের মতো এত ফার্স্ট একটা ছেলে ভিকটিমের এই অর্ডারটা ডেলিভারি করতে পাকা 7 মিনিট সময় লাগিয়েছে। প্রসিকিউটরের মতে একটা সাধারণ ডেলিভারি করার জন্য 7 মিনিট সময় অনেক বেশি, আর ঠিক এই 7 মিনিট গ্যাপেই টেন ওই জঘন্য ক্রাইমটা করেছে। সাথে সাথে টেনের মনে পড়ে যায় যে সে ওই বিল্ডিংয়ে রাখা একটা মুমূর্ষ গাছকে রোদ থেকে সরিয়ে ছায়া রেখেছিল এবং একটা কাগজে গাছটার যত্নের জন্য নোট লিখেছিল, আর ঠিক এই কারণেই তার ওই 7 মিনিট সময় বেশি লেগেছিল। কিন্তু প্রসিকিউটর এরপর কোর্টে টেনের একটা ভিডিও ফুটেজ প্লে করে দেখায়, যেখানে দেখা যায় টেন একটা খুব ভারী সুটকেস টেনে নিয়ে যাচ্ছে। আমি একজন বয়স্ক মহিলাকে রাস্তা পার হতে সাহায্য করেছিলাম মাত্র, তাই আমি তার ব্যাগটা বয়ে নিয়ে যাচ্ছিলাম। কিন্তু এই ভিডিও ফুটেজে টেন ছাড়া আর কাউকে দেখা যাচ্ছিল না। ওই বয়স্ক মহিলার কোনো চিহ্নই ভিডিওতে রেকর্ড হয়নি। প্রসিকিউটর বজ্রকণ্ঠে ঘোষণা করে, মাননীয় বিচারক, এটা ঠিক সেই ব্যাগটাই যার ভেতর থেকে ওই মেয়েটির লাশ উদ্ধার করা হয়েছে। প্রসিকিউটর টেনকে বলে, তর্কের খাতিরে ধরে নিলাম তুমি একটা বয়স্ক মহিলাকে সাহায্য করেছিলে, কিন্তু আমাদের কাছে তোমার বিরুদ্ধে আরো পাহাড় সমান প্রমাণ আছে। সে আরেকটা সিসিটিভি ফুটেজ স্ক্রিনে প্লে করে, যেখানে দেখা যায় টেনের হাতে ওই ভিকটিম মেয়েটির ফোনটা ধরা আছে। সে কাঁপা কাঁপায় গলায় বলে, আমাকে বিশ্বাস করুন, আমি ওই ফোনটা রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম। প্রসিকিউটর তখন আসল বোমা ফাটায়। সে জানায় যে টেন ঠিক যে জায়গাটায় ফোন ডেলিভারি করেছিল সেখান থেকে মাত্র কিছুটা দূরে মেয়েটির ডেড বডি পাওয়া গেছে। প্রসিকিউটর করে দাবি করে যে টেন রাতের অন্ধকারে ওই মেয়েটির লাশ পানিতে ছুঁড়ে ফেলে গুম করতে গিয়েছিল, কিন্তু একটা ট্রাকের হাইবিম লাইটের কারণে রাতের বেলায় তার এই কাজ সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। শুধু তাই নয়, সে আরও ভয়ঙ্কর একটা প্রমাণ সামনে আনে। সে জিপিএস ডাটা দিয়ে প্রমাণ করে যে ভিকটিমের ফোনটা সারাদিন টেনের কাছেই ছিল। টেন যেখানে যেখানে গেছে ভিকটিমের ফোনের লোকেশন ঠিক সেই একই জায়গায় ট্র্যাক করা হয়েছে। এইসব অকাট্য প্রমাণ দেখে টেনের মাথায় ভেতরটা শূন্য হয়ে যায়। সে কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে এগুলো কি হচ্ছে। কিন্তু এরপর প্রসিকিউটর এমন একটা ছবি কোর্টের সামনে তুলে ধরে যা দেখে টেনের বাঁচার সমস্ত রাস্তা চিরতরে বন্ধ হয়ে যায়। সে ক্রাইম সিনের কিছু ছবি কোর্টে সাবমিট করে। প্রসিকিউটর জোর গলায় বলে যে টেন যখন ওই 7 মিনিট ডেলিভারিতে সময় লাগিয়েছিল ঠিক তখনই সে ওই মেয়েটিকে বাথরুমের ভেতর চরম পৈশাসিকভাবে খুন করেছিল। আর প্রমাণ হিসেবে ওই ক্রাইম সিনের বাথরুমের ছবিতে টেন আর সিনের সেই এনগেজমেন্ট ব্রেসলেটটা পরে থাকতে দেখা যায়। এই দৃশ্য দেখে কোর্টে বসা সিওনের চোখে পানি শুকিয়ে যায়। তার মনেও 100% বিশ্বাস জন্মায় যে মেয়েটার আসল খুনি টেন ছাড়া আর কেউ নয়। এরপর প্রসিকিউটর প্রমাণ করে যে টেন গাছ সরানোর ওই 7 মিনিটের গল্পটা মিথ্যা বলেছিল। সে কোর্টে ওই হোটেলের ভেতর ছবি দেখায় যেখানে কোনো গাছের টপের উপস্থিত ছিল না। সবশেষে প্রসিকিউটর কোর্টের সামনে একটা ডিএনএ রিপোর্ট পেশ করে যা অকথ্যভাবে প্রমাণ করে যে টেনি ওই মেয়েকে র্যাপ করেছিল। এতগুলো সলিড প্রমাণের সামনে টেনের আর বাঁচার কোনো উপায় অবশিষ্ট ছিল না। সে ডকের ভেতর থেকে উঠে দাঁড়িয়ে জজের কাছে হাত জোর করে চিৎকার করে বলতে থাকে, আমি কিচ্ছু করিনি, আমি সম্পূর্ণ নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। কিন্তু পুলিশ তার কোনো কথাই শোনে না এবং তাকে ঘাড় ধরে আবার হেফাজতে নিয়ে যায়। টেন গগনবিদারী আর্তনাদ করতে থাকে, কিন্তু পুলিশ অফিসাররা তাকে ইসরাতে ইসরাতে সেখান থেকে নিয়ে যায়। আর অবশেষে জজ টেনকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি শুনিয়ে দেয়। পরের দিন সকালে সিওন টেনের সাথে শেষবারের মতো দেখা করতে জেলে আসে। সে অত্যন্ত শীতল গলায় টেনকে জানায় যে তার উকিল এই কেস লড়তে সরাসরি অস্বীকার করেছে। শুধু তাই নয়, শহরের অন্য কোনো উকিলও এই কেস হাতে নিতে রাজি হচ্ছে না, কারণ সবারই একই ধারণা যে টেন একজন জঘন্য র্যাপিস্ট এবং খুনি।
এরপর সিয়ন টেনকে তাদের ওই এনগেজমেন্ট ব্রেসলেটটা দেখাতে বলে, কিন্তু টেন যখন তার নিজের হাতের দিকে তাকায় সে দেখে তার হাতে কোনো ব্রেসলেট নেই। সিয়ন ট্রায়ালের সময় ব্রেসলেটটাই ক্রাইম সিনের ছবিতে দেখেছিল, তাই এখন সিয়নের মনে আর বিন্দুমাত্র সন্দেহ অবশিষ্ট থাকে না যে টেনই আসল খুনি। টেন কান্নায় ভেঙে পড়ে সিয়নকে বোঝানোর চেষ্টা করে যে ব্রেসলেটটা তার ঘরে কোথাও খুলে পড়ে গিয়েছিল, কিন্তু সিয়ন ভাবে টেন তার মুখের উপর জঘন্য মিথ্যা কথা বলছে। টেনের উপর তার যেটুকু ভরসা অবশিষ্ট ছিল তা কাচের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সিয়ন নিজের হাতে ব্রেসলেটটা খুলে টেনের দিকে ছুঁড়ে মারে এবং বলে যে সে একজন খুনির সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে চায় না। এই ঘটনা টেনের কলিজা ছিঁড়ে টুকরো টুকরো করে দেয়। সে সিয়নের কাছে আকুতি করে বলে যে সে নির্দোষ এবং খুব শীঘ্রই পুরো দুনিয়ার সামনে সত্যিটা প্রমাণ হয়ে যাবে। কিন্তু সিয়ন তার সিদ্ধান্তে অটল ছিল। সে টেনকে তার কপালের ভরসায় জেলের ওই অন্ধকারে একা ফেলে রেখে সেখান থেকে চিরতরে চলে যায়। কিছুদিন পর ওই পুলিশ স্টেশন থেকে প্রিজন বাস রওনা হয়। প্রিজন বাসে করে তাদের অন্য একটা জেলে ট্রান্সফার করা হচ্ছিল। টেনকে যে জেলে পাঠানো হয় সেটা ছিল দেশের অন্যতম হাই সিকিউরিটি জেল। এই জেল থেকে পালানো ছিল এক কথা ইম্পসিবল। কয়েদিরা যখন বাস থেকে নামে তখন আগে থেকেই সেখানে উপস্থিত থাকা পুরনো কয়েদিরা তাদের নিয়ে চরম উপহাস করতে থাকে এবং তাদের মা বাবা তুলে নোংরা নোংরা গালিগালাজ করতে শুরু করে। জেলের ভেতরে নতুন কয়েদিদের রুলস বুঝিয়ে দেওয়া হয়, কোন সময় তাদের হাড়ভাঙ্গা খাটুনি কাটতে হবে আর কোন সময় তাদের পশুর মতো খাবার দেওয়া হবে। তাদের সপ্তাহে মাত্র একবার গোসল করার পারমিশন ছিল। এরপর তাদের শরীর অত্যন্ত কড়াভাবে চেক করা হয় এবং তাদের প্রত্যেকে একটা নতুন কয়েদি নাম্বার দেওয়া হয়। আর এভাবেই সরকারি খাতায় টেনকে আনুষ্ঠানিকভাবে একজন খুনি বানিয়ে দেওয়া হয়। পরের দিন সকালে কিম নামের একজন উকিল টেনের সাথে জেলে দেখা করতে আসে। কিম টেনকে বলে, আমি তোমার পুরো কেস ফাইল স্টাডি করেছি। আমার মনে হচ্ছে তোমার সাথে চরম অন্যায় করা হয়েছে। কোর্টের এই রায় আমি মানি না। আমার কাছে এটা পুরোপুরি পরিষ্কার যে কেউ একজন খুব ঠান্ডা মাথায় মাস্টার প্ল্যান করে তোমাকে এই মিথ্যা কেসে ফাঁসিয়েছে। টেন বুক ফাটা কান্না নিয়ে বলে, আমার কথায় কেউ বিশ্বাস করে না। আমার নিজের মানুষরাও আমাকে খুনি ভেবে ছেড়ে চলে গেছে। কিম তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমি তোমার প্রতিটি কথায় ভরসা করি। এরপর কিম তার পকেট থেকে একটা নোট আর মোবাইল ফোন বের করে টেনের সমস্ত কথা রেকর্ড করতে শুরু করে। কিম তাকে জোর দিয়ে বলে, তুমি খুব ভালো করে ব্রেন খাটিয়ে ভাবো, এমন কোনো ছোট থেকে ছোট ক্লো মনে করার চেষ্টা করো যেটা আমাকে কেসটা রিওপেন করতে সাহায্য করবে। টেনের মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, যা তাকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছিল। ক্রাইম সিনে যে ব্রেসলেটটা পাওয়া গিয়েছিল ওটা তার ছিল না, ওটা অন্য কারো ব্রেসলেট ছিল। ঠিক তখনই টেনের মনে বিদ্যুৎ চমকের মতো একটা কথা মনে পড়ে যায় যে তার নিজের ব্রেসলেটটা তার ছোট ভাই জিনের রুমের ফ্লোরে পড়ে গিয়েছিল। এই কথা শোনা মাত্র কিম বলে, আমি খুব ডিপ লেভেলে ইনভেস্টিগেশন করব এবং ছোট ক্লুটা দিয়ে কেসটা আবার ওপেন করব। কিম টেনের কাছ থেকে তার বাড়ির ঠিকানা লিখে নেয় এবং তাকে কড়াভাবে ওয়ার্নিং দেয় যে আমাদের মধ্যে যা যা কথা হলো তা যেন কাক পক্ষিতেও টের না পায়। কিমের এই সাপোর্টের কারণে টেনের মনে আবার বাঁচার একটা ছোট আশার আলো জাগে যে হয়তো এই উকিল তাকে নির্দোষ প্রমাণ করে জেল থেকে বের করে আনবে। যাওয়ার আগে কিম টেনকে তার ভিজিটিং কার্ডটাও দিয়ে যায়। টেন যখন মিটিং শেষ করে নিজের সেলের দিকে ফিরছিল ঠিক সেই সময় জেলের কয়েকজন কয়েদি তাকে ঘিরে ধরে। টেন জেলের গার্ডের কাছে সাহায্য চেয়ে চিৎকার করে, কিন্তু গার্ড টেনের আর্তনাদ শুনেও না শোনার ভান করে দাঁড়িয়ে থাকে, কারণ এই কয়েদিরাই ছিল এই জেলের সবচেয়ে ভয়ঙ্কর আর পাওয়ারফুল গ্যাং লিডারের লোক। এই গ্যাং লিডারের নাম ছিল দোকসু। জেলের গার্ডরাও তার পকেটে থাক, কারণ দোকসু তাদের মোটা অঙ্কের ঘুষ দিত। জেলের বাকি কয়েদিরা তাকে জেলের ম্যানেজার বলে ডাকতো। সে ওই জেলখানাকে নিজের বাপদাদার সম্পত্তি মনে করত এবং জেলের সমস্ত কয়েদিদের কাছ থেকে জোর করে প্রোটেকশন মানে আদায় করত। যে কয়েদি তাকে টাকা দিতে অস্বীকার করত সে তার হাড়গোড় ভেঙে এমন অবস্থা করত যে সে আর সোজা হয়ে দাঁড়াতে পারতো না। তারা টেনকে জোর করে টেনে ইঁচড়ে দোকসুর সামনে নিয়ে যায়। দোকসুর সামনে টেনকে পশুর মতো হাঁটুর উপর ভর দিয়ে বসানো হয়। দোকসু চরম অহংকার নিয়ে তাকে জিজ্ঞেস করে, তোর কয় বছরের সাজা হয়েছে রে? টেন ভয় একদম চুপ হয়ে থাকে এবং কোনো উত্তর দেয় না। সে ওখান থেকে উঠে পালানোর চেষ্টা করে, কিন্তু দোকসুর লোকেরা তাকে খপ করে ধরে ফেলে এবং মাটিতে সজোর আছড়ে ফেলে। তখন দোকসু একটা ডায়লগ মারে, জেলের কয়েদিরা আসে তো নিজেদের মর্জি মতো, কিন্তু এখান থেকে যেন বাইরে যায় শুধু আমার মর্জিতে। দোকসু তার দিকে ঝুঁকে এসে হুমকি দেয়, তুই যদি আমার প্রশ্নের জবাব না দিস তবে আমি তোর 2 হাতের কবজি কেটে দেব। টেন ভয়ে কাঁপতে কাঁপতে তার প্রশ্নের জবাব দেয় যে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। দোকসু আগে থেকে খুব ভালো করে জানতো যে টেন একটা র্যাপ আর মার্ডার কেসে জেলে এসেছে, তাই সে দাঁত কটমট করে বলে, আমি জেলের ভেতর তোর জীবনটা একেবারে জাহান্নাম বানিয়ে ছাড়বো। ঠিক তখনই সেখানে কয়েকজন গার্ড চলে আসে, তাই দোকসু বাধ্য হয়ে টেনকে আপাতত ছেড়ে দেয়। এরপর টেনকে আবার তার সেলে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে আগে থেকে একজন কয়েদি ছিল। সেও টেনকে অকারণে বুলি করা আর ত্যক্ত বিরক্ত করা শুরু করে, কিন্তু এইসব অত্যাচার সহ্য করেও টেনের মনে এখান থেকে বেঁচে ফেরার আশা এখনো জ্যান্ত ছিল, কারণ তার বিশ্বাস ছিল যে উকিল কিম তাকে খুব শিগগিরই নির্দোষ প্রমাণ করে বাইরে নিয়ে যাবে। খাবার খাওয়ার সময় টেন নিজের খাবার নিয়ে দোকসুর ভয় তার থেকে বেশ অনেকটা দূরে গিয়ে বসে। ঠিক তখনই দুজন কয়েদি তার পাশে এসে বসে পড়ে। তারা টেনকে জানায় যে
দোকসুরও যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, কিন্তু সে অত্যন্ত ধনী পরিবারের ছেলে ছিল, তাই সে জেলের বড় বড় অফিসারদের কোটি কোটি টাকা ঘুষ খাইয়ে নিজের সাজা কমিয়ে মাত্র 10 বছরে নিয়ে এসেছে। এরপর তারা টেনকে এমন একটা কথা জানায় যা শুনে টেনের রক্ত হিম হয়ে যায়। তারা বলে দোকসু ওইসব কয়েদিদের সবচেয়ে বেশি ঘৃণা করে যারা র্যাপ কেসে জেলে এসেছে, কারণ অনেক বছর আগে দোকসু নিজের বোনকেও কেউ একজন র্যাপ করেছিল এবং তারপর অত্যন্ত নৃশংসভাবে খুন করেছিল। তাই যে কয়েদি র্যাপের দায়ে জেলে আসে, দোকসু তাকে তিলে তিলে এমন টর্চার করে যে তার জীবন জাহান্নাম হয়ে যায়। এই কথা শুনে টেন আরো ভয় পেয়ে যায়, কারণ তার উপরও ঠিক এই র্যাপেরই মিথ্যা অভিযোগ ছিল। তাই তার বুঝতে আর বাকি থাকে না যে দোকসু তাকে কিছুতেই জানতে ছাড়বে না। ওই দুজন কয়েদি টেনকে ভরসা দেয় যে টেন যদি তাদের গ্যাংয়ে যোগ দেয় তবে তারা তাকে দোকসুর হাত থেকে বাঁচাবে। তারা তাকে অফার দেয় যে তাদের দল অন্তর্ভুক্ত হওয়ার জন্য। টেন উপায় না দেখে তাদের মিষ্টি কথায় গলে যায় এবং তাদের গ্যাংয়ে জয়েন করার সিদ্ধান্ত নিয়ে ফেলে। তারা টেনকে মিথ্যা কথা বলে জেলের বাথরুমে নিয়ে যায় এবং বলে, আমরা এখানে তোমার সাথে একটা খুব জরুরি কথা বলতে এসেছি। কিন্তু বেচারা টেন খুনাক্ষরে জানতো না যে এই দুজন আসলে দোকসুরই গুপ্তচর ছিল। বাথরুমের ভেতর আগে থেকে আরো কিছু হিংস্র কয়েদি তার জন্য উৎপেতে ছিল। তারা সবাই মিলে মুহূর্তের মধ্যে টেনকে চেপে ধরে আর তার উপর পাশবিক অত্যাচার শুরু করে। টেন ব্যথায় ও যন্ত্রণায় সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু জেলের ওই নরকে তাকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসে না। পরের দিন টেন শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। তার দুঃখের এই পাহাড়ের ওপর আরেকটা বজ্রপাত হয় যখন উকিল কিম তার কাছে এসে আরেকটি ভয়ঙ্কর দুঃসংবাদ নিয়ে আসে। কিম তাকে বলে, আমি ইনভেস্টিগেশনের জন্য তোমার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু সেখানে পৌঁছে আমি দেখি তোমার ছোট ভাই জিন সুইসাইড করেছে, আর সে তার এই আত্মহত্যার পুরো ঘটনাটা ইউটিউবে লাইভ টেলিকাস্ট করেছিল। এই মর্মান্তিক খবর শুনে টেনের পায়ের তলার মাটি সরে যায়। সে ভেতর থেকে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কারণ এখন এই নিষ্ঠুর পৃথিবীতে তার নিজের বলতে আর কেউই রইল না। এর উপর দোকসুর লোকেরা তাকে কথায় কথায় আরো বেশি অপমান আর জঘন্যভাবে অপদস্থ করতে থাকে। টেন খুব ভালো করে বুঝে যায় যে তার না আছে কোনো আপনজন, না আছে কোনো আশ্রয়, আর না আছে এমন কোনো কারণ যার জন্য সে বেঁচে থাকবে। সে এতটাই মুছড়ে পড়ে যে নিজের জীবনটাকে এখন তার কাছে একটা বিশাল বোঝা মনে হতে শুরু করে। আর তাই টেন এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে যে সেও তার ভাইয়ের মতো সুইসাইড করবে। সে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুকে আলিঙ্গন করার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে জেলের গার্ডরা সেখানে পৌঁছায় এবং তাকে তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে যায়। সে যাত্রায় টেনের প্রাণ বেঁচে যায়, কিন্তু টেনের বেঁচে থাকার কোনো ইচ্ছাই আর অবশিষ্ট ছিল না। সে মাত্র 1 মাসের মধ্যে পাক্কা 3 বার আত্মহত্যা করার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই কোনো না কোনোভাবেই সে বেঁচে যায়। হসপিটালে ইয়ং নামের আরেকজন কয়েদি টেনের এই মরণাপন্ন অবস্থা দেখে, আর টেনের প্রতি তার মনে ভীষণ মায়া হয়। ডক্টররা টেনকে ঘুমের ইনজেকশন দিতে বাধ্য হয়, কারণ সে মানসিকভাবে পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। এভাবেই কষ্টের দিনগুলো কাটতে থাকে এবং দেখতে দেখতে জেলের ওই অন্ধকূপে টেনের পুরো 1 বছর পার হয়ে যায়। ট্রেনের বেশ কয়েক মাস ধরে লাগাতার ট্রিটমেন্ট চলতে থাকে। ট্রেনের বন্ধুরা প্রতি মাসে তার সাথে জেলে দেখা করতে আসতো, কিন্তু টেন কারোর সাথে দেখা করতে রাজি হতো না। অবশেষে যখন ইস্টার সানডে আসে, ততদিনে টেনের অবস্থা আগের চেয়েও কিছুটা স্বাভাবিক হয়ে আসে। তাই সে জেলের ভেতরে একটা চার্চে যায়। ও ইয়াং নামের কয়েদিটাও সেই চার্চে অল্টার সার্ভার হিসেবে কাজ করত। সে দূর থেকে টেনকে দেখতে পায়। যখন সব কয়েদি চার্চ থেকে চলে যায়, তখন ইয়ং টেনের কাছে আসে এবং তাকে একটা কেক খেতে দেয়। ইয়ং তার সাথে কথা বলার চেষ্টা করে এবং তাকে অত্যন্ত স্নেহের সাথে বোঝায় যে তার এখন নিজের উপর কন্ট্রোল রাখা উচিত। তাকে এখন এটা মেনে নিতেই হবে যে এই জেলখানা এখন তার আসল ঘর। ঠিক তখনই টেনের নজর যায় ইয়ং এর হাতের কবজির দিকে। সেখানে কিছু কাঁটাদাগের চিহ্ন ছিল। টেন মুহূর্তে বুঝে যায় যে একটা সময় ইয়ং ও নিজের জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল। ইয়ং টেনকে বলে, আমি জানি তুমি বারবার নিজের জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করছো। এরপর ইয়ং তার নিজের অতীতের কথা বলতে শুরু করে। আমি গত 15 বছর ধরে এই চার্চে সার্ভিস দিচ্ছি, কিন্তু এতগুলো বছর পার হয়ে যাওয়ার পরও আমার এখানে এক মুহূর্ত থাকতে ইচ্ছা করে না। জানো, আমিও একদম তোমার মতোই ছিলাম। যখন আমি প্রথমবার জেলে এসেছিলাম, তখন আমি মারাত্মক ভয় পেয়েছিলাম আর আমারও একটু বেঁচে থাকতে ইচ্ছা করতো না, কিন্তু তারপর আমি নিজেকে এখানকার পরিবেশের সাথে অ্যাডজাস্ট করেছি। ইয়াং আরো বলে, ভাই, এই জীবনটা বারবার পাওয়া যায় না। নিজের বেঁচে থাকার জন্য একটা উদ্দেশ্য তৈরি করো আর সেই উদ্দেশ্যের জন্যই বেঁচে থাকো। নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখো। দেখবে এভাবেই এই কঠিন সময়টাও একদিন ঠিক পার হয়ে যাবে। একদিন যখন তুমি পিছনে ফিরে তাকাবে, তখন তোমার মনে হবে যে ওই মুশকিল দিনগুলো হয়তো তোমার জীবনে কখনোই আসেনি। ইয়ং এর এই কথাগুলো টেনের হৃদয়ে গভীরভাবে স্পর্শ করে। সে হঠাৎ করে বাচ্চাদের মতো হাওমাও করে কেঁদে ওঠে। আর ঠিক এই মুহূর্তে সে মনে মনে এক দৃঢ় প্রতিজ্ঞা করে যে সে আর তার অমূল্য সময় নষ্ট করবে না। এবার গল্পের টার্নিং পয়েন্টে আসা যাক। নিজের সেলে ফিরে যাওয়ার পর টেন একটা কাগজে নিজের জন্য অত্যন্ত কড়া একটি রুটিন তৈরি করে, যাতে সে নিজের পুরো সময়টা কাজে লাগাতে পারে এবং তার জীবনে একটা নির্দিষ্ট লক্ষ্য তৈরি হয়। ছেলের ভেতর দোকসুর লোকেরা প্রায় তাকে ধরে পশুর মতো মারধর করত,
তাই তাদের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য সে প্রতিদিন হার্ডকোর এক্সারসাইজ বা কঠোর ব্যায়াম করা শুরু করে দেয়। সে জেলের লাইব্রেরিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা বই পড়তে থাকে। একদিন জেলের ভেতর টেনের চোখে একটি খালি জায়গা পড়ে। জেলের একজন দয়ালু পুলিশ অফিসার তাকে কিছু বীজ এনে দেয়। টেন সেই মাটিটাকে নিজের হাতে খুব সুন্দর করে প্রস্তুত করে এবং ওই বীজগুলো সেখানে রোপণ করে দেয়। টেনের আগে থেকে গাছপালার প্রতি ভীষণ শখ ছিল, তাই সে গাছের যত্নের ব্যাপারে A to Z সব জানতো। এর পাশাপাশি সে জেলের রিপেয়ার শপে বিভিন্ন কাজের কোর্স নেওয়া শুরু করে দেয়। টেন এখন প্রতিদিন পাগলের মতো এক্সারসাইজ করে, দিন সপ্তাহে আর সপ্তাহে গড়িয়ে মাস পার হতে থাকে। সে নিজের জন্য একটা প্রপার ওয়ার্কআউট রুটিন সেট করে নেয় এবং নিরবিচ্ছিন্নভাবে তার প্র্যাকটিস চালিয়ে যায়। জেলে যেখানে ডক্সুর সাথে টেনের দেখা হতো, ডক্সু তাকে প্রতিবারে নির্মমভাবে মারধর করত। কিন্তু অবাক করা ব্যাপার হলো, টেন এখন আর ভয় পেত না। সে ডক্সুর এই মার খাওয়াটাকে নিজের ট্রেনিং এর অংশ মনে করত এবং তার প্রতিটা অ্যাটাক মুখ বুঝে সহ্য করত। আর এভাবেই ধীরে ধীরে তার সহ্য ক্ষমতা এবং স্ট্যামিনা মারাত্মক লেভেলে ইমপ্রুভ হতে থাকে। সে আগের চেয়ে অনেক বেশি পরিমাণে খাবার খেতে শুরু করে, যার ফলে তার শরীর আগের থেকে অনেক বেশি মজবুত আর পাওয়ারফুল হয়ে ওঠে। এদিকে তার রোপণ করা গাছগুলো বড় হতে শুরু করে। টেন নিজের সন্তানদের মতো তাদের খেয়াল রাখে এবং নিজের রুটিন অক্ষর অক্ষরে পালন করে যায়। ইয়ং টেনকে একটা বই দেয়। টেন ওই বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে এবং শিখতে থাকে যে জেলের এই ভয়ঙ্কর পরিবেশের ভেতর কিভাবে সার্ভাইভ করতে হয়। ইয়ং আর টেন এখন খুব ভালো বন্ধু হয়ে ওঠে। তাদের এই বন্ধুত্ব সামনের দিকে গিয়ে গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেবে। দেখতে দেখতে জেলের ভেতর টেনের সময় এখন খুব দ্রুত কাটতে শুরু করে এবং এভাবেই চোখের পলকে পুরো 5টা বছর পার হয়ে যায়। অন্যদিকে আমাদের এখন এক বিশাল বড়লোক মানুষের আলিশান বাড়ি দেখানো হয়। সে তার সিক্রেট রুমে প্রবেশ করে এবং তার নতুন এক মিশন কমপ্লিট করার প্রস্তুতি নিতে থাকে। তার ঠিক সামনে একটা বিশাল বড় স্ক্রিন থাকে, যেখান থেকে শহরের হাজার হাজার সার্ভেলিয়েন্স ক্যামেরার ডিরেক্ট অ্যাক্সেস তার হাতে ছিল। সে স্ক্রিনে অনেক মানুষকে গভীরভাবে পর্যবেক্ষণ করে এবং কিছুক্ষণের মধ্যে তার নতুন মিশনটা পূরণ করার জন্য সে একটা ছেলেকে টার্গেট হিসেবে পেয়েও যায়। এবার আবার জেলার সিনে ফিরে আসি। টেন তখন তার নিজের লাগানো গাছগুলোর যত্ন নিচ্ছিল। ঠিক তখনই জেলার গার্ড টনি তার কাছে আসে। সে টেনের সাথে একদম বন্ধুর মতোই কথা বলছিল। এই টনি টেনকে ওই গাছগুলো বড় করার ক্ষেত্রে বেশ সাহায্য করেছিল। টনি টেনকে তার নিজের একটা গাছ দেয় এবং মন খারাপ করে বলে, আমার এই গাছটাতে কোন এক অদ্ভুত রোগ ধরেছে। টেন গাছটা দেখা মাত্র নিমিষে বুঝে যায় যে এই গাছটা আসলে কি হয়েছে। টেন সবসময় মানুষকে সাহায্য করতে ভালোবাসতো, তাই সে ফটাফট টনির গাছটা ট্রিটমেন্ট করার জন্য রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর ইয়ং সেখানে আসে এবং টেনের জন্য একটি কেক নিয়ে আসে। ইয়ং তাকে বলে, জানো এখানকার বেশিরভাগ কয়েদি নিজেদের করা ক্রাইমগুলো নিয়ে অহংকার করে, কিন্তু তুমি মোটেও তাদের মতো নও, তুমি সত্যি একজন অসাধারণ ভালো মানুষ। এরপর ইয়ং টেনকে একটা দুঃখের খবর দেয়। সে জানায়, আজকে জেলের ভেতর আমার শেষ দিন, আগামীকাল থেকে তুমি চার্চে আমার জায়গায় কাজ করবে। ইয়ং এর মনটাও বেশ খারাপ ছিল। সে তার জীবনের মহামূল্যবান 25টা বছর এই জেলের চার দেওয়ালের মাঝেই কাটিয়ে দিয়েছে। বাইরের দুনিয়া গিয়ে কিভাবে সাধারণ মানুষের মতো বাঁচতে হয় সে তা পুরোপুরি ভুলে গেছে। এই কথা শুনে টেন ভীষণ ইমোশনাল হয়ে যায়, কারণ সে বুঝতে পারছিল যে তার এই পরম বন্ধুটিকে সে আর কোনোদিন দেখতে পাবে না। সে অনেক কষ্টে নিজের চোখের পানি আটকে রাখে এবং ইয়ংকে তার মুক্তির জন্য মন থেকে ধন্যবাদ জানায়। ইয়ং যখন সেখানে চলে যাচ্ছিল তখন টেন তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার সাথে এত ভালো ব্যবহার করলে কেন? ইয়ং মুচকি এসে জবাব দেয়, আমি শুধু তোমাকে এটাই শেখাতে চেয়েছিলাম যে জেলের এই নরকের ভেতর থেকেও চাইলে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব। টেন অত্যন্ত শ্রদ্ধার সাথে ইয়ংকে বিদায় জানায়। সে ইয়ং এর সামনে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করে এবং জেলের এই অন্ধকার দিনগুলোতে তাকে সাপোর্ট করার জন্য মন থেকে ধন্যবাদ জানায়। ইয়াং চলে যাওয়ার পর টেন চার্চের নতুন আল্টার সার্ভার হয়ে যায়। একদিন টেন বাইরে বসেছিল, ঠিক তখনই তার নজর যায় একজন নতুন কয়েদির দিকে। পুরনো কয়েদিরা এই নতুন ছেলেটিকে নিয়ে যাচ্ছে তাই মজা উড়াচ্ছিল এবং তাকে চূড়ান্ত লেভেলের হয়রানি করছিল। এই দৃশ্য দেখে টেনের নিজের সেই বিভীষিকাময় অতীতের কথা মনে পড়ে যায়, যখন সেও ঠিক এভাবেই ভয় পেয়ে একা কুকড়ে থাকতো। গার্ড টনি এই নতুন কয়েদিকে নিয়ে চার্চে টেনের কাছে আসে। টেন ছেলেটার পাশে বসে এবং তার সাথে কথা বলে। নতুন কয়েদিটি তার নাম বলে মাইল। মাইল টেনকে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে যে সে সম্পূর্ণ নির্দোষ। সে তার পুরো ঘটনাটা টেনকে শোনায়। সে বলে, একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ একটা ফোনে রিংটোন শুনতে পাই। আমি ফোনটা ধরতেই ওপাশ থেকে একটা মেয়ে কথা বলে ওঠে। সে আমাকে বলে আমি যদি তার ফোনটা তাকে ফেরত দিয়ে আসি তবে সে আমাকে অনেকগুলো টাকা দেবে। এই গল্পটা শোনা মাত্র টেনের পায়ের তলা থেকে মাটি কেঁপে ওঠে। সে অবাক হয়ে যায় এবং নিমিষের মধ্যে বুঝতে পারে যে এই ছেলেটিকেও কেউ একজন মাস্টার প্ল্যান করে ফাঁদে ফেলেছে। মাইল ফুপিয়ে ফুপিয়ে বলতে থাকে, আমি লোভে পড়ে ওই মেয়ের কথায় রাজি হয়ে যাই, কিন্তু রাস্তার সার্ভেলিয়েন্স ক্যামেরাগুলো আমাকে ওই ফোনের সাথে রেকর্ড করে ফেলে। আর কোন এক অদৃশ্য মানুষ আগে থেকে আমার বিরুদ্ধে একটা আস্ত মার্ডার কেসের ছক কষে রেখেছিল। সবচেয়ে গায়ে কাটা দেওয়া ব্যাপার হলো যে জায়গায় মার্ডারটা হয়েছিল পুলিশ সেখানে আমার ফিঙ্গারপ্রিন্টও পেয়েছে।
অথচ আমি কসম খেয়ে বলছি আমি ওই জায়গাটায় জীবনে একবারের জন্য যাইনি। এই কথা শুনে টেন তো রীতিমতো শোকে চলে যায়, কারণ ঠিক হুবহু একই ছকে তাকেও ফাঁসানো হয়েছিল। এরপর মাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা জানায়। সে বলে, কাল সকালে কিম নামের একজন উকিল আমার সাথে দেখা করতে এসেছিল, আর আজ সে আবার এসে আমাকে জানায় যে আমার মা নাকি আত্মহত্যা করেছে। মাইক বুঝতে পেরেছিল যে ওই উকিলটাও আসলে এই নোংরা চক্রান্তের বড় একটা অংশ। এই নামটা শোনা মাত্রই টেনের শতভাগ বিশ্বাস হয়ে যায় যে মাইল অক্ষর অক্ষরে সত্যি কথা বলছে। এই একই উকিল কিম তো টনিকেও বলেছিল যে তাদের মাঝে হওয়া কথা যেন কাক পক্ষীতেও টের না পায়। টেন চার্চ থেকে নিজের সেলে ফিরে আসে। সে সারা রাত জেগে শুধু এটাই ভাবতে থাকে যে তার তো এই দুনিয়ায় কোনো শত্রু ছিল না, তাহলে কে তার সাথে এত বড় গেম প্ল্যান করলো। উত্তেজনায় আর রাগে টেনের ওই রাতে এক ফুটো ঘুম আসে না। যখন সকাল হয় তখন টেন বাইরে থেকে গার্ডের হুড়ুহুড়ির আওয়াজ শুনতে পায়। সে তড়িঘড়ি করে বাইরে বেরিয়ে গিয়ে দেখে যে মাইল সুইসাইড করেছে। এই মর্মান্তিক দৃশ্য থেকে টেনের ভেতরে বারুদ যেন জ্বলে ওঠে, তার রক্ত রাগে ফুটতে শুরু করে। সে সেই মুহূর্তে শপথ নেয় যে শয়তান এই সবকিছুর পেছনে কলকাঠি নাড়ছে তাকে সে খুঁজে বের করবেই এবং তার কাছ থেকে পাই টু পাই বদলা সে নিয়ে ছাড়বে। ঠিক তার পরের দিনই টেন উকিল কিমের সাথে দেখা করে। কিম আসলে টেনের কাছ থেকে নতুন কোনো ইনফরমেশন হাতাতে এসেছিল, যাতে সে বলতে পারে যে টেনের কেসটা রিওপেন করা হচ্ছে। কিন্তু টেন এবার সোজা তাকে মাইলের ব্যাপারে জিজ্ঞেস করে বসে। টেন গর্জে উঠে বলে, মাইল আমাকে সব সত্যি বলে দিয়েছে, তুই শুধু আমাদের সাহায্য করার জঘন্য নাটক করে যাচ্ছিস। ঠিক তখনই কিমের আসল শয়তানির চেহারাটা বেরিয়ে আসে। সে আসলে কোনো উকিলই ছিল না, বরং সে আন্ডারওয়ার্ল্ডের কোনো এক বড় মাথার হয়ে কাজ করছিল। টেন তার কলার চেপে ধরে জিজ্ঞেস করে, আমার ভাইকে কে খুন করেছে বল। টেন রাগে অন্ধ হয়ে কিমের ওপর পাগলের মতো অ্যাটাক করে বসে এবং বারবার সে লোকটার নাম জানতে চায় যে এই পুরো খেলাটা খেলেছে। তখনই জেলে গার্ডরা সেখানে ছুটে আসে এবং টেনকে ধরে ফেলে। কিন্তু কিম অদ্ভুত এক শয়তানি হাসি এসে গার্ডদের সেখান থেকে চলে যেতে বলে। এরপর কিম টেনের চোখের দিকে তাকিয়ে বলে, তোকে কেউ একজন ইচ্ছে করে এই মিথ্যা কেসে ফাঁসিয়ে জেলে পাঠিয়েছে, আর তোর ভাইকেও সেই খুন করিয়েছে। ওই টানেলে ফোনটা আমরাই রেখেছিলাম, ওই ক্রাইম সিনে পাওয়া ওই ব্রেসলেটটাও তোর ছিল না। কিম পৈশাসিক হাসি এসে তাচ্ছিল্য করে বলে, আচ্ছা তুই এখন কি করতে পারবি বল, তোর হাতে তো এখন কিচ্ছু নেই। টেন দাঁত কটমট করে জিজ্ঞাসা করে, তুই কি আমার ভাইকে নিজের হাতে খুন করেছিস? কিম বিন্দুমাত্র ভয় না পেয়ে নির্লজ্জের মতো জবাব দেয়, হ্যাঁ আমিও ওকে খুন করেছি। তুই তো জেলের 4 দলে বন্দী, তুই আমার টিকিটও ছুঁতে পারবি না। এই কথা শুনে টেনের চোখ দিয়ে যেন আগুন জ্বলতে থাকে। সে কিমকে কড়া ভাষায় ওয়ার্নিং দিয়ে বলে, আমি যেই দিন এই জেল থেকে বাইরে বেরোবো সেদিন তোদের পর থেকে আমি নিজের হাতে টুকরো টুকরো করে শেষ করব। কিম জেল থেকে বাইরে বেরিয়ে সোজা তার বসকে ফোন লাগায় এবং বলে, জেলের ওই কয়েদিটা আমাদের সব সত্যি জেনে গেছে, ওকে এখনই শেষ করতে হবে। এরপর টেন চার্চে যায় এবং অল্টার সার্ভারের কাজটা চিরতরে ছেড়ে দেয়, কারণ এখন তার জীবনে শুধু একটাই লক্ষ্য ছিল, যে কোনো মূল্যে এই জেল থেকে পালানো এবং যে কালসাপ তাকে জেলে পাঠিয়েছে তাকে খুঁজে বের করে তার কলিজা ছিঁড়ে নেওয়া। টেন একটা কাঠের টেবিলের সামনে বসে এবং তার উপর থেকে একটা ধারালো প্যারেক তোলার চেষ্টা করে। সে প্যারেকটাকে এত জোরে টানে যে তার নিজের হাত কেটে অঝরে রক্ত বের হতে শুরু করে, কিন্তু টেন সেদিকে ভ্রুক্ষেপই করে না। টেনের জন্য ওই ছোট্ট প্যারেকটাই সামনের দিকে গিয়ে এক গোপন অস্ত্র হিসেবে কাজ করতে চলেছে। এদিকে এবার সিন শিফট হয়ে সোজা একটা এন্টিক অকশনে চলে যায়। ওই এন্টিক আইটেমটার দাম হু হু করে বাড়ছিল, কিন্তু শিন নামের এক অত্যন্ত ধনী লোক বারবার সবচেয়ে বেশি বিট হাঁকাচ্ছিল। সে যে কোনো মূল্যে ওই আইটেমটা কিনে নিতে চাইছিল, কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো শিনের নিজের আসলে ওই অ্যান্টিক জিনিসপত্রের প্রতি বিন্দুমাত্র কোনো ইন্টারেস্ট ছিল না। কেউ একজন সম্পূর্ণ অচেনা লোক অনলাইনে বসে শিনের চেয়েও বেশি দর হাঁকাচ্ছিল, আর দেখতে দেখতে ওই ফালতু একটা আইটেমের দাম সোজা 3 বিলিয়ন ওয়ান পর্যন্ত ছুঁয়ে ফেলে। সে ব্রেকের বাহানা দিয়ে বাথরুমে ঢোকে এবং জন নামের একটা লোককে ফোন করে। জন বলে, আমি ওই অ্যান্টিক আইটেমটা কিনছি ঠিকই, কিন্তু এর দাম এত বেশি হয়ে গেছে যে এখন কোনো পাগল ছাড়া এটা কেউ কিনবে না। তখন জন ঠান্ডা গলা জবাব দেয়, এই অকশনে তুমি যে দামটা চোকাবে সেটা আসলে তোমার নিজের ছেলের জীবনের দাম। তোমাকে যে কোনো মূল্যে এই অ্যান্টিক আইটেমটা কিনতে হবে। যদি তুমি সেটা না করো তবে তোমার ছেলেকে সারা জীবনে জেলে পচে মরার জন্য তৈরি থাকতে হবে। এই ভয়ঙ্কর হুমকি দিয়ে জন কলটা কেটে দেয়। শিন বাধ্য হয়ে গাম মুছতে মুছতে আবার অকশনে ফিরে যায়। এখন সে যে কোনো মূল্যে এই অকশনটা জিততে চাইছিল, কিন্তু বেচারা শিন স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে অনলাইনে তার চেয়েও বেশি দর হাঁকানো লোকটা আর কেউ নয়, স্বয়ং ওই জনই ছিল। জন একটা প্রাইভেট ভিআইপি রুমে বসে অনলাইনে দাম বাড়িয়ে যাচ্ছিল। লাফিয়ে লাফিয়ে দাম বাড়তে দেখে অকশনে বসা শিন মারাত্মক ঘাবড়ে যায়, কিন্তু সে কোনোভাবেই তার ছেলেকে জেলে পাঠাতে চাইছিল না। তাই সে বাধ্য হয়ে বুক ফেটে গেল শেষমেশ 6 বিলিয়ন ওনে এক অবিশ্বাস্য দর হাঁকিয়ে বসে। সে ওই অ্যান্টিক আইটেমটা কিনে সরাসরি জনের হাতে তুলে দেয়। এরপর আমাদেরকে জনের আসল লাইফস্টাইল দেখানো হয়। খুব অল্প বয়সে জন একজন বিলিনিয়ার হয়ে গেছে। তার কাছে দুনিয়ার সবচেয়ে এক্সপেন্সিভ আর দুর্লভ সব অ্যান্টিক আইটেম কালেকশন মজুদ আছে। আসলে এই জনের আসল পেশাই হলো নিরীহ মানুষদের বিরুদ্ধে মিথ্যা আর ফেক ক্রিমিনাল কেস সাজানো।
যখনই কোনো কোটিপতি বড়লোক মানুষ কাউকে খুন করে ফেলে তখন জন নিখুঁত প্ল্যানিং করে সেই পুরো খুনের দায়ভারটা কোনো এক গরিব আর নির্দোষ মানুষের ঘাড়ে চাপিয়ে দেয়। ঠিক এভাবেই জন ওই বড়লোকদের কাছ থেকে ব্ল্যাকমেল করে বিলিয়ন বিলিয়ন টাকা হাতিয়ে নেয় এবং তাদেরকে দিয়ে এই রেয়ার এন্টিক জিনিসগুলো কিনে নিজের পকেট ভারী করে। জনের পুরো বাড়িটাই এমন সব অ্যান্টিক জিনিসপত্রে ঠাসা। অকশন শেষ হওয়ার পর জন সিনকে ফোন করে বলে, তোমার ছেলের ফাইল এখন চিরতরের মতো ক্লোজ হয়ে গেছে। মাইল নামের যে ছেলেটা তোমার ছেলের জায়গায় জেল খাটছিল সে আজ সকালে জেলের ভেতর মারা গেছে। এখন তোমার ছেলে পুরোপুরি সেফ। আর এভাবেই আমরা আসল সত্যিটা জানতে পারি যে নিরীহ মাইল ছেলেটাও আসলে এই শয়তান জনের ফাঁদে পড়ে জেলে গিয়েছিল। জনের এরকম আরো অনেক বড় বড় 2 নম্বরই বিজনেস ছিল, যার মধ্যে রিয়েল এস্টেট কোম্পানিও ছিল। উকিল কিম টেনের সাথে দেখা করে জেল থেকে বাইরে আসার পর আসলে সে ওই জনকেই ফোন করেছিল, আর সে জনকে জানিয়েছিল যে টেন তাদের পুরো গেম প্ল্যান সম্পর্কে জেনে গেছে। জন তখন টেনকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য জেলের ভেতরই একজন দুর্নীতিগ্রস্ত ডক্টরকে ফোন করে। সে ওই ডক্টরকে কড়া নির্দেশ দেয় যে কোনো মূল্যে টেনকে যেন জেলের ভেতরে খুন করে ফেলা হয়। অন্যদিকে জেলের ভেতর ডক্সুর লোকেরা টেনের রাস্তা আটকে দাঁড়ায়। ডক্সুর চরম অহংকার নিয়ে তার লোকেদের নির্দেশ দেয়, যাও গিয়ে ওই টেনের হাড়গোড় ভেঙে গুড়িয়ে দাও। কিন্তু তারা জানতো না যে গত 4 বছর ধরে একটানা হাড়ভাঙা ট্রেনিং এর পর টেন এখন আর আগের সেই দুর্বল আর ভীত ডেলিভারি বয় নেই। ডক্সুর লোকেরা যেমনই তার উপর ঝাঁপিয়ে পড়ে, টেন একাই তাদের প্রত্যেককে ধরে ধরে এমন আছাড় মারে যে কিছুক্ষণের মধ্যেই ডক্সুর পুরো বাহিনীর হাওয়া বেরিয়ে যায়। সবাই মাটিতে পড়ে কুকুরের মতো কাতরাতে থাকে। টেন সোজা ডক্সুর চোখের দিকে তাকিয়ে গর্জে ওঠে, আজকে আমি তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু পরের বার যদি আমার সামনে আসিস তবে তোর অবস্থা ঠিক তোর এই কুকুরগুলোর মতোই করব। ডক্সু তার জীবনে এই প্রথমবার কাউকে দেখে রীতিমতো ভয় পাচ্ছিল। জেলের সমস্ত কয়েদের সামনে তার এতদিনের জমানো ইজ্জত একেবারে ধুলোয় মিশে যায়। অপমানে জ্বলতে থাকা ডক্সু এখন যে কোনো মূল্যে টেনের কাছ থেকে নিজের এই অপমানের বদলা নিতে মরিয়া হয়ে ওঠে। ঠিক তখনই জেলের এক কোনায় বসে দুজন কয়েদি বলাবলি করছে যে কিভাবে টেন একাই ডক্সুর পুরো বাহিনীকে ধুয়ে দিয়েছে। কিন্তু তার ট্যারি পায়নি যে ডক্সু পেছন থেকে তাদের কথা শুনে ফেলেছে। রাগে অন্ধ হয়ে ডক্সু সোজা তাদের উপর অ্যাটাক করে বসে এবং একটা লোককে পশুর মতো পেটাতে শুরু করে। ভয় কেউ তাকে বাঁচানোর জন্য এক পাও সামনে এগোয়নি। ডক্সুর লোকেরা চালাকি করে জেলের গার্ডদেরও সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে জেলের এই নরক এন্ট্রি নেয় একজন ভয়ঙ্কর নতুন কয়েদি, যার নাম ছিল গ্যাংজো। এই গ্যাংজো আর ডক্সু একসময় জেলের ভেতরে একে অপরের চরম শত্রু ছিল, কিন্তু এখন স্বার্থের টানে তারা একে অপরের চরম বন্ধুতে পরিণত হয়েছে। তো এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এতগুলো রক্তপিপাসু শত্রুর মাঝে টেন কি জেলের ভেতর জ্যান্ত বেঁচে থাকতে পারবে? আর সেই মাস্টারমাইন্ড জনকে খুঁজে বের করে সে কিভাবে তার ভাইয়ের মৃত্যুর চরম প্রতিশোধ নেবে? এই রুদ্রশ্বাস প্রশ্নের উত্তর জানতে হলে তোমাদের দেখতে হবে এর পরের পার্ট। তো আজকের এই গা শিরো ওঠা রিভেঞ্জ স্টোরি তোমাদের কেমন লাগলো? যদি টেনের এই ঘুরে দাঁড়ানো গল্প তোমাদের গায়ে কাটা দিয়ে থাকে তবে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দাও। আর হ্যাঁ, এমন সব মাথা নষ্ট করা মুভির এক্সপ্লেনেশন বাংলা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। আর পরের পার্ট চাইলে সেটাও কমেন্ট করে জানিয়ে দিও নেক্সট পার্ট। তো দেখা হচ্ছে খুব জলদি নতুন কোনো ধামাকাদার ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।